ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। আজকে একটা নিউ ড্রামা নিয়ে চলে এসেছি, যেখানে পাতালের একজন জাদুকরী তার পাওয়ারকে কন্ট্রোল করতে না পেরে চলে আসে মডার্ন যুগে। আর সে তার শক্তি বাড়ানোর জন্য আমাদের হ্যান্ডসাম হিরোকে অ্যাপ্রোচ করে। ড্রামাটা যেমন রোমান্টিক সেরকমই মজাদার। আশা করছি তোমাদের কাছে ভালোই লাগবে। তাহলে চলো আর দেরি না করে ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা জাদুকরী উইচের দুনিয়া দেখতে পাই, যেখানে অনেক বড় ফাইট হচ্ছিল, কিন্তু সব উইচেরা ফাইট করে জিততে পারছিল না। তাই তারা উইচের সর্দার সুরেনকে ডাকে, যে কিনা আমাদের গল্পের নায়িকা ছিল। সুরেন তার ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে সবাইকে মাত করে ফেলে। শত্রু দলেরা সেখানে হেরে যায় এবং তাদেরকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছিল। তোমরা প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তাদের উইচ ক্ল্যানের সব থেকে বুড়ো ব্যক্তি সে বলে, তুমি এখন রানী হওয়ার যোগ্য। এতদিন তুমি লিডার হিসেবে আমাদেরকে অনেক বেশি সাহায্য করেছ, এবার তুমি রানী হয়ে সবকিছু সামলাবে। এবং সে তার জাদুর লাঠি তাকে দিয়ে দেয়। আসলে এতদিন এই বুড়ো ব্যক্তি এই জায়গার রাজা ছিল, কিন্তু সে বুঝতে পারে সুরেন অনেক বেশি শক্তিশালী, এই জাতিকে সেই সামলাতে পারবে। কিন্তু সে যখন সব থেকে শক্তিশালী জাদুর লাঠি নেওয়ার জন্য যাবে, হঠাৎ করে তার শরীরের শক্তি অনেক বেশি বেড়ে যায়। আর এই কারণে সে নিজেকে নিজেই কন্ট্রোল করতে পারছিল না। আর সে তার পাওয়ার কন্ট্রোল করতে না পেরে নিচে পড়ে যায়। উইসক্ল্যান্ডের কেউই তাকে বাঁচাতে পারে না, আর সে নিজেকেও নিজে বাঁচাতে পারছিল না। তারপর সুরেনের জ্ঞান ফিরে, আর সে অবাক হয়ে দেখতে শুরু করে সে আলাদা একটা দুনিয়াতে চলে এসেছে, মানে যেখানে সাধারণ মানুষেরা বসবাস করে। সুরেন ভাবতে শুরু করে, এই শরীরে যার আত্মা ছিল সে নিশ্চয়ই সাহায্যের জন্য আমাকে ডেকেছিল। তারপর সে তার ম্যাজিক ব্যবহার করে তার হাতের শক্তি দেখছিল, আর সে দেখতে পায় তার শক্তি অনেক বেশি কমে গেছে। আর এই দুনিয়াতে যদি সে তার শক্তি বাড়াতে চায়, তাহলে মেয়েকে তার সাহায্য করতে হবে। তাহলে হতে পারে সে তার দুনিয়াতে ফেরত যেতে পারবে। সুরেন যখন তার ম্যাজিক ব্যবহার করার চেষ্টা করছিল, তখন সে রুমের ওয়াশরুম থেকে একজন লোক বেরিয়ে আসে। আর এই লোকটা সুরেনকে দেখে অনেক বেশি হ্যাপি হচ্ছিল। সুরেন যখন লোকটাকে দেখতে পায়, বুঝতে পারে তার মধ্যে খারাপ কিছু শক্তি আছে, আর সে কি করতে চাইছিল। তাই সে তার ম্যাজিক ব্যবহার করে তার গলা চেপে ধরে আর জিজ্ঞেস করে, এসব কিছু করতে তোমাকে কে বলেছে? তখন সে লোকটা বলে, কেউ আমাকে বলেনি। ক্লাবে আমি তোমাকে অনেক নেশার অবস্থায় দেখতে পেয়েছিলাম, তাই আমি তোমাকে নিয়ে এসেছি। তারপর সে লোকটাকে ছেড়ে দেয়। লোকটা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। সুরেন ভাবতে শুরু করে, এত সহজে আমি আমার দুনিয়াতে ফেরত যেতে পারবো না। এরকম একজন অ্যান্টিডোট খুঁজতে হবে, যার মাধ্যমে আমি আমার শরীরের শক্তি বাড়াতে পারবো। তাই সে ম্যাজিকের মাধ্যমে অ্যান্টিডোট খুঁজতে শুরু করে। আর সে শক্তির মাধ্যমে কিছু একটা বুঝতে পারে, আর সেখানে যাওয়ার জন্য রওনা হয়। আমাদের একটা গাড়ি দেখানো হয়, যে গাড়ির ভেতর থেকে বেগুনি আলো বের হচ্ছিল। অন্যদিকে আমরা একজন ম্যানেজারকে দেখতে পাই, যে কিনা আমাদের গল্পের হিরো লুসাওয়ের কাছে ক্ষমা চাচ্ছিল। লুসাও তো সেখানে তার দিকে বন্দুক তাক করে। সে লোকটা আরো বেশি ভয় পেয়ে যায় আর আরো বেশি করে ক্ষমা চাইতে শুরু করে। আসলে লুসাও তাকে ভয় দেখাচ্ছিল। তারপর সে তাকে শেষ ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। তারপর লুয়ের অ্যাসিস্ট্যান্ট তার জন্য তার স্পেশাল হুইল চেয়ার বের করে। আর সে লুসাওকে বলছিল, ইভেন্টে যাওয়ার জন্য আমরা রেডি, আর সবাই তো আপনার জন্য অনেক অপেক্ষা করছে। লুসাও যখন গাড়ির দরজা খুলবে, তখনই আমাদের গল্পের নায়িকা উড়তে উড়তে সেখানে চলে আসে। অ্যাসিস্ট্যান্ট তো অবাক হয়ে তাকে দেখতে শুরু করে, আর ভাবছিল সে হয়তো দিন দুপুরে স্বপ্ন দেখছে। তারপর সে তার বস লুসাওকে জিজ্ঞেস করে, আমি যা দেখতে পাচ্ছি আপনি কি তাই দেখতে পাচ্ছেন? একজন মেয়ে আকাশে উড়তে উড়তে তারপর এখানে আসছে। তখন সুরেন সেখানে ম্যাজিক করে এবং কারের ভেতরে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট তো এই সবকিছু দেখে একেবারে হতবাক হয়ে যায়। সুরেন ভেতরে যাওয়ার পর লুসাওকে দেখতে পায়, তার শরীরের মধ্যে থেকেই সেই সব এনার্জি বের হচ্ছিল। আর এই বেগুনি শক্তিটা এরকম ছিল, 1000 বছরে একবার এই শক্তি দেখা যায়। তাই সে বুঝতে পারে যদি সে লুসাওয়ের কাছে যায়, তাহলেই সে তার শক্তি ফেরত পেতে পারে। তাই সে ডাইরেক্টলি তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে নাইট স্পেন্ড করবে? আর সে লুইয়ের টাই ধরে তাকে তার কাছে করছিল। অ্যাসিস্ট্যান্ট তো চিল্লাতে শুরু করে আর বলে, তুমি তাড়াতাড়ি বের হও, না হলে কিন্তু আমি পুলিশকে ডাকবো। কিন্তু সুরেন তার উপর ম্যাজিক করে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। লু তার ম্যাজিক্যাল শক্তি দেখে অবাক হয়ে যায় আর তাকে বলে, তুমি এসব কিছু কি করছো? সুরেন তাকে বলে, আমার মনে হয় আমরা দুজনে একে অপরকে সাহায্য করতে পারি। তোমার পা তো পুরোই অবশ, আমি তোমার পা ঠিক করে দিব আর তুমি আমার শক্তি বাড়িয়ে দিবে। এসব বলে সে কোনো একটা ম্যাজিক করে। লুও তার পায়ের মধ্যে কিছু একটা ফিল করে। সুরেন তখন সেখানে ম্যাজিক করে এবং তাকে একটা রুমের মধ্যে নিয়ে যায়। লুসাও তো বিশ্বাস করতে পারছিল না, 3 সেকেন্ডে তারা কোথায় চলে আসলো। সুরেন তার কাছে চলে আসে আর বলে, আমার কোনো কিছুই যায় আসে না তুমি হ্যাঁ বলবে নাকি না বলবে। আমি যা করতে চাই তা আমি করেই ছাড়বো। এসব বলে সে লুসাওয়ের অনেক বেশি কাছে যেতে শুরু করে। লুসাও তাকে থামাতে পারছিল না, কারণ সুরেন তার হাতের মধ্যে ম্যাজিক করেছিল। কিন্তু একটা সময় লুসাও তার কাছে চলে যায়।
তারা সেখানে নাইট স্পেন্ড করে। তারপরের দিন যখন সুরেনের জ্ঞান ফিরে সে তার ম্যাজিক চেক করে, আর সে তার পাওয়ার চেক করার পর জানতে পারে তার সাথে নাইট স্পেন্ড করার কারণে তার পাওয়ার অনেকটাই বেড়ে গেছে। এর মানে লু শাও ভবিষ্যতেও তার অনেক কাজে আসতে পারে। তাই সে তার মধ্যে একটা ম্যাজিক্যাল মার্ক ছেড়ে দেয়। কিন্তু সে ভাবে কোনো কাজ ফ্রিতে করা ভালো না, তাই সে তার পায়ের ওপর ম্যাজিক করে তার পা ঠিক করে দেয়। তারা চলে যাওয়ার কিছুক্ষণ পরে আবার লু শাওয়ের জ্ঞান ফিরে, আর সে ওঠার পরই খুঁজতে শুরু করে কালকে তার সাথে কে ছিল আর সে কোথায়। কিন্তু সে সুরেনকে খুঁজে না পেয়ে ভাবতে শুরু করে সে আমার ফায়দা উঠিয়ে পালিয়ে গেছে। তখন গিয়ে সেখানে অ্যাসিস্ট্যান্ট আসে এবং তার বসের এরকম অবস্থা দেখে তার অনেক বেশি খারাপ লাগে। আর সে লু সাহেবের কাছে ক্ষমা চায় আর বলে, আমি বুঝতে পারিনি কিভাবে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আর আপনাদের মধ্যে কি বা হয়েছে। লু তখন রাতের সব কথা ভাবছিল আর ভাবছিল আমি ডিসেবল বলে সে আমার সুযোগ নিয়েছে। এসব ভেবে সে তো অনেক বেশি রেগে যাচ্ছিল, কিন্তু সে দেখতে পায় হঠাৎ করে তার পা কাজ করছিল। লু শাও তখন ভাবতে শুরু করে সুরেন তাকে বলেছিল আমরা দুজনে একে অপরের কাজে আসতে পারি, এর মানে সেই তার পা ঠিক করেছে। অন্যদিকে সুরেনকে দেখানো হয় যে কিনা তার ম্যাজিক ইউজ করে সে মেয়ের আসল বাড়ি খুঁজে বের করছিল। তার ম্যাজিক তাকে পথ দেখাচ্ছিল আর সে তার ম্যাজিককে ফলো করে সেখানে যায়। কিন্তু সে বাড়ির ভেতরে যাওয়ার পর অনেক খারাপ অবস্থা দেখতে পায়, যেখানে দুইজন মহিলা একজন মহিলাকে অনেক বেশি মারধর করছিল। তাই সে তাকে গিয়ে সাহায্য করতে শুরু করে, আর সে ম্যাজিকের মাধ্যমে জানতে পারে এই মহিলা হচ্ছে তার গ্র্যান্ডমা। আর সে তার গ্র্যান্ডমার মধ্যেই ম্যাজিক করতে শুরু করে, তাই সে নিজেকে নিজে বারবার থাপ্পড় মারছিল। সুরেন তারপর যে মহিলাকে বাঁচিয়েছিল সে মহিলা সুরেনকে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু সুরেনের গ্র্যান্ডমা তাকে কোনো কিছুই বলতে দিচ্ছিল না। বারবার সে মহিলার উপর চিল্লাচিল্লি করছিল যাতে সে কোনো কিছু বলতে না পারে। সুরেন তাই রেগে তার গ্র্যান্ডমাকে অজ্ঞান করে ফেলে। তখনই সেখানে লু চলে আসে তার অ্যাসিস্ট্যান্টকে সাথে করে নিয়ে। লু শাও তাকে খুঁজে বের করেছিল, এটা দেখার পর তার তো অনেক বেশি ভালো লাগে। সেখানে সে মহিলা এবং গ্র্যান্ডমা দুজনেই অজ্ঞান ছিল। অ্যাসিস্ট্যান্ট রেগে সুরেনকে বলছিল তোমার এত সাহস, তুমি আমার বসকে অসম্মান করেছ। লু শাও তার অ্যাসিস্ট্যান্টকে থামায়, আর সে আমাদের নায়িকাকে জিজ্ঞেস করে কালকে রাতে তোমাকে কে পাঠিয়েছিল। সুরেন তাকে বলে তুমি যেহেতু চলে এসেছো তুমি এবার তোমার গার্ডদেরকে বলো তাদেরকে শিক্ষা দিতে। অ্যাসিস্ট্যান্ট তো আরও রেগে যায় আর বলে তুমি আমার বসকে হুকুম দিচ্ছ। কিন্তু লু শাও তাকে বলে সুরেন যা বলছে তাই করো। তখন অ্যাসিস্ট্যান্টরা গার্ডদেরকে ডাকে এবং তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। অ্যাসিস্ট্যান্ট ভাবতে শুরু করে এখন তো মনে হচ্ছে বসের জন্য এই মেয়েটা অনেক বেশি স্পেশাল, তাই তো সে তার সব কথাই শুনছে। লু শাও তাকে আবারও জিজ্ঞেস করে এবার বলো তোমাকে কালকে রাতে কে পাঠিয়েছিল। সুরেন তাকে বলে আমি এরকম কোনো মেয়ে না যাকে কেউ অর্ডার দিতে পারে, আর আজ পর্যন্ত দুনিয়ায় এরকম কোনো মানুষের জন্মই হয়নি যে আমাকে কন্ট্রোল করতে পারে। তুমিও পারবে না আমাকে কন্ট্রোল করতে। অ্যাসিস্ট্যান্ট কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু সে ম্যাজিক করে তার মুখই বন্ধ করে ফেলে, তাই সে কোনো কিছুই বলতে পারে না। লু শাও তাকে বলে আসলে আমি জানতে চাই তুমি কেন আমাকে অ্যাপ্রোচ করেছ। সুরেন তাকে বলে কোনো জিনিসের জন্য আমি তোমাকে অ্যাপ্রোচ করিনি, আমি শুধু চাই তুমি একটা জিনিস করো। তখন সে জিজ্ঞেস করে কি জিনিস। সুরেন বলে আমি চাই তোমাকে বিয়ে করতে। আর সে লু শাওয়ের হাত ধরে তাকে নিয়ে যাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট তার হাত ধরে বারবার থামাচ্ছিল, তার মুখ তো বন্ধ ছিল তাই সে ইশারায় বারবার না বলছিল। আর সে লু শাওকে বোঝাচ্ছিল আমার তো এই মেয়েটাকে একেবারে সাইকো মনে হচ্ছে। লু শাও বলে তোমার কথা আমি শুনবো, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু তার পরিবর্তে তুমি আমাকে কি দিবে, কারণ আমি তো অনেক বেশি পিকি একজন পার্সন। সুরেন তাকে উত্তরে কিছু একটা বলতেই যাবে, হঠাৎ করেই তার মাথা ঘুরতে শুরু করে আর সে অজ্ঞান হয়ে যায়। লু শাও তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার রিপোর্ট নিয়ে লু শাওয়ের কাছে চলে আসে আর বলে আসলে সে গর্ভবতী। আসলে এক রাতে গর্ভবতী হওয়া নাটকেই সম্ভব। লু শাও বুঝতে পারে বাচ্চার বাবা সে, তাই সে ডাক্তারকে বলে সবকিছু ঠিকভাবে করতে যাতে কোনো ভুল না হয়, কারণ যদি সুরেনের বা তার বাচ্চার কোনো কিছু হয় তাহলে সে হসপিটালকে ছাড়বে না। তখনই লু শাওয়ের গ্র্যান্ডমা সেখানে চলে আসে আর বলে তাই তো আমি বলি তুমি কেন বিয়ে করতে চাচ্ছ না, কারণ তুমি অলরেডি মেয়েটাকে পছন্দ করতে আর আমাকে গ্র্যান্ড চাইল্ডেন দিতে চেয়েছিলে। লু শাও তার গ্র্যান্ডমাকে বলে গ্র্যান্ডমা আমি এই মেয়েকে পছন্দ করি না, আর তাছাড়া আমাদের 2বার মাত্র দেখা হয়েছে। গ্র্যান্ডমা তো অবাক হয়ে যায় আর বলে মাত্র 2বার দেখা হয়েছে আর সে গর্ভবতী। দেখো আমি তোমাকে বলছি আমাদের বংশে কেউ কখনো এরকম কোনো কাজ করেনি, তোমার ভালো একজন পার্সন হতে হবে এবং তার রেসপন্সিবিলিটি নিতে হবে। লু শাও বলে আমি এটা জানি, আমি এতটাও খারাপ মানুষ না যে আমি দায়িত্ব নিব না। গ্র্যান্ডমা আমি জানি কিভাবে কি করতে হবে, তাই তুমি রেস্ট করো, তার জ্ঞান ফিরে তোমার সাথে দেখা করাবো। গ্র্যান্ডমা যাওয়ার আগে বলে একটা কথা মনে রেখো, তাড়াতাড়ি বিয়ের সার্টিফিকেট নিয়ে তারপর আমাকে দেখাবে, না হলে কিন্তু আমার থেকে বেশি খারাপ কেউ হবে না। এই সব কিছু বলে গ্র্যান্ডমা সেখান থেকে চলে যায়। এখানে আমরা জানতে পারি যে মহিলাকে সে বাঁচিয়েছিল তার গ্র্যান্ডমার হাত থেকে সে তার মা ছিল। সুরেনের জ্ঞান ফিরে সে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে তার মায়ের ব্যাপারে।
অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি চিন্তা করবেন না, মিস্টার লু তাকে সুরক্ষিত জায়গায় পৌঁছিয়ে দিয়েছে। তারপর সুরেন সেখানে ভাবছিল লু শাও তাকে বিয়ে করার পরিবর্তে অনেক বেশি কিছুই আশা করছে, আর সে লু শাওকে কি বা দিতে পারবে। তাই সে ভাবছিল সে তাকে পাহাড়ে নিয়ে যাবে এবং বন্দি করে রাখবে। তারপর লু শাও না চাইলেও সারা জীবন তার সাথেই তাকে থাকতে হবে। আর এই শহরের মানুষেরা কখনো পাহাড়ে যেতেই পারবে না, আর কেউ তাকে উদ্ধারও করতে পারবে না। কিন্তু লু শাও তার কাছে আসা মাত্রই তাকে বলে, আমরা এখন বিয়ের সার্টিফিকেট নিতে যাব, তুমি গর্ভবতী। তারপর তারা দুজনে গিয়ে বিয়ের সার্টিফিকেট নিয়ে নেয়। সুরেন সেখানে লুকে জিজ্ঞেস করে, এই পেপারের মানে কি, আমরা বিবাহিত? লু শাও তাকে বলে, বিয়ের সার্টিফিকেট নেওয়া মানে আমরা এখন আইনগতভাবে বিবাহিত, আর তুমি এখন আমার। অ্যাসিস্ট্যান্ট তো খুশি হয়ে যায় আর ভাবে বস এবার খুশির জীবন শুরু করেছে। অন্যদিকে সুরেন তাকে কিস করতে শুরু করে, কারণ তাকে কিস করলে তার পাওয়ার বাড়বে। তার এসব ব্যবহার দেখে লুতো ভাবছিল সে তাকে অনেক বেশি পছন্দ করে, তাই সেও সুরেনকে ধরে কিস করতে শুরু করে। সুরেন তাকে জিজ্ঞেস করে, এখন বলো আমরা কোথায় যাব? লু বলে, অবশ্যই আমরা বাড়িতে যাব। সুরেন তো ম্যাজিক করে তাকে বাড়িতে নিয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট তো চিল্লাতে শুরু করে আর বলে, এখন কি আমি হেঁটে বাড়িতে যাব? আমার এখন কি হবে? অন্যদিকে সুরেন বাড়িতে যাওয়ার পর আশেপাশে দেখতে শুরু করে। লু শাও তো সেখানে ভাবতে শুরু করে সে তো টেলিপোর্টও করতে পারে, কি জানি তার মধ্যে কত সিক্রেট আছে। অন্যদিকে সুরেন একটা রুমের মধ্যে বেগুনি আলো দেখতে পায়, আর সে বুঝতে পারে সে রুমের মধ্যে থাকলে সে অনেক শক্তি পাবে, তাই সে রুমের মধ্যে সে চলে যায়। আর সে লুকে বলে, এখন থেকে আমি এই রুমে থাকবো। আর সে খুশি খুশি সে রুমটা ঘুরে দেখতে শুরু করে। লু সেখানে তাকে বলতে শুরু করে, আসলে এই রুমটা হচ্ছে আমার। সুরেন বলে, তো কি হয়েছে, আমরা এখন স্বামী স্ত্রী, আমরা তো একটা বেড শেয়ার করতেই পারি। লুকে দেখে মনে হচ্ছিল সেও তার প্রতি ক্রাশ খেয়েছে, আর সে সুরেনের কাছে আসছিল কারণ সে তাকে কার্ড দিবে। কিন্তু সুরেন তার আগেই তাকে সব নিয়ম কানুন বলতে শুরু করে। সুরেন তাকে বলে, আমার প্রথম নিয়ম হচ্ছে প্রত্যেক সপ্তাহের একদিন তোমার আমার সাথে কাটাতে হবে। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে তুমি কখনোই আমার কাছ থেকে দূরে থাকতে পারবে না। আর তৃতীয় অর্ডার হলো, আমি তোমাকে যা বলবো তুমি আমার সব কথা শুনে চলবে, আমার সব অর্ডার তোমার ফলো করতে হবে। লু শাও তো স্মাইল করছিল আর ভাবছিল সে আমাকে নিয়ে অনেক বেশি পসেসিভ, আর সে তো সুরেনের প্রেমে পাগল হয়ে গিয়েছিল আর তাকে সবকিছুর মধ্যেই হ্যাঁ বলে। আর সে সুরেনকে তার কার্ড দিতে শুরু করে যাতে সে যে কোনো কিছু কিনতে পারে। সুরেন বুঝতে পারে এই দুনিয়াতে যে কোনো কিছু পেতে হলে টাকা ব্যবহার করতে হবে, টাকা ছাড়া কোনো কিছু কেনা বা বিক্রি করা যায় না। আর সুরেন তাকে ধন্যবাদ জানাতে শুরু করে, তারপর সে অফিসের কাজের জন্য চলে যায়। তারপর সে বাইরে যাওয়ার পর তার অ্যাসিস্ট্যান্টকে কল করে আর বলে সিকিউরিটি বাড়িয়ে দিতে, যাতে তার বাচ্চা এবং তার ওয়াইফ সুরক্ষিত থাকে। অন্যদিকে শ্যান পরিবারের পার্টি দেখানো হয়, যেখানে মিস্টার শ্যান এবং মিসেস শ্যানকেও দেখানো হয়েছিল, আর সেখানে তাদের মেয়ে ছিল যার নাম ডেইজি। মিস্টার শ্যাং সেখানে বলছিল, আমার জীবনে আমার মেয়ে একটা লাকি স্টার, আর সে আজ পর্যন্ত যেসব জিনিসে সাকসেসফুল হয়েছে সব তার মেয়ের কারণে। মিসেস শ্যানও সেখানে তার মেয়ে ডেইজিকে নিয়ে অনেক বেশি হ্যাপি ছিল, কারণ সে শ্যান পরিবারের সব সম্পত্তি হাতাতে চায়, তাই সেসব কারণে আরো বেশি হ্যাপি ছিল। সে পার্টিতে সবাই তাদেরকে চিয়ার্স করছিল। তখনই আমাদের গল্পের নায়িকা সুরেনের সেখানে এন্ট্রি হয়। সবাই তো হতবাক হয়ে তাকে দেখছিল, সবাই তো মনোযোগ দিয়ে তাকেই দেখছিল, মনে হচ্ছিল পার্টির পুরো মহলই বদলে গেছে। সুরেন আসলে তারা সবাই সুরেনকে জিজ্ঞেস করে, তুমি কে? তখন সে বলে, আমার নাম সুরেন আর আমি এখন লু পরিবার থেকে বিলং করি। তারা তো সেখানে তার কথার মানে কোনো কিছুই বুঝতে পারছিল না। তখনই সেখানে তার অ্যাসিস্ট্যান্ট আসে আর মিস্টার শ্যানকে বলে আসলে সে মিস্টার লুয়ের ওয়াইফ। সুরেন বলে, সে ঠিক বলেছে, আমি মিস্টার লুয়ের ওয়াইফ। এ কথা জানার পর তো ডেইজির মনে একেবারে আগুন ধরে যায়, আর সে বলছিল ব্রাদার এত সহজে কিভাবে কাউকে বিয়ে করতে পারে। মনে হচ্ছিল সে হয়তো লুকে পছন্দ করে। ডেইজির কথার উত্তরে সেখানে সুরেন বলে, লু তো কোনো নকল উত্তরাধিকারীকেও বিয়ে করতে পারে না। পার্টিতে থাকা সবাই কেউ তো এই কথার মানে বুঝতে পারছিল না। তখন সে ম্যাজিক করে সবাইকে দেখায়। ম্যাজিকের মাধ্যমে একটা পোর্টাল ওপেন হয় আর দেখা যাচ্ছিল মিসেস সেন আসলে বাচ্চা বদলে দিয়েছিল। এর মানে ডেইজির রক্ত সেন পরিবারের না, এর মানে সে এখন সেন পরিবারের নকল উত্তরাধিকারী। মিস্টার সেন তো সবকিছু জানতে পেরে যায়। মিসেস সেন সেখানে কোনো কিছুই বলতে পারে না, কারণ সে বুঝতেই পারছিল না সে কি বলবে। কিন্তু মিস্টার সেন ডেইজিকে নিয়ে কথা বলে আর বলে, যাই হোক সে আমার মেয়ে, তুমি তার ব্যাপারে এসব কথাবার্তা বলতে পারো না, কারণ তুমি একজন বাইরের মানুষ। তাছাড়া আমাদেরকে বলা হয়েছিল আমাদের পরিবারে যে বাচ্চা জন্ম নিবে সে আমাদের জন্য লাকি স্টার, আর সে আমাদের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে, যেটা ডেইজি করছে। মিস্টার সেন সবার সামনে এসব কথা বললেও তার মনে অন্য কিছু চলছিল।
মানে তার মনে হচ্ছিল ডেইজির কারণে তার লাভ হচ্ছে, এই কারণে সে সবার সামনে তাকে তার মেয়ে বলে সম্বোধন করে। আর যদি ডেইজির মাধ্যমে তার কোনো লাভ না হতো তাহলে সে তাকে তার মেয়ে হিসেবে একেবারেই গণ্য করতো না। মিসেস সেন সেখানে বলছিল আজকের সব কথাবার্তা যাতে পার্টির মধ্যেই থাকে, বাইরে যাতে না যায়, না হলে এসব কথাবার্তা বাইরে গেলে আমাদের মেয়েকে অনেক কষ্ট করতে হতে পারে। সেখানে আমাদের হিরোইন ডেইজিকে চেক করতে শুরু করে, কিন্তু দেখতে পায় তার মধ্য থেকে সব খারাপ এনার্জি বের হচ্ছিল। আর সে তার শক্তির মাধ্যমে সুন্দরভাবে সবকিছু দেখতে পায়। সুরেন সেখানে বলে আমি ডেইজির আসল রূপ সবাইকে দেখিয়ে ছাড়বো, কিন্তু আঙ্কেল সেখানে অনেক বেশি রেগে যায়। আর সে সুরেনকে বলছিল তুমি আমাদের পরিবারের মধ্যে এত প্রশ্ন করতে পারো না। আর সে রেগে সুরেনের ওপর হাত তুলতেই যাবে, তখনই আমাদের গল্পের হিরো তু সেখানে চলে আসে। আর সে আসার পর মিস্টার সেনকে বলে আপনার এত সাহস, আমার ওয়াইফের ওপর হাত তোলার চেষ্টা করছেন। সবাই যখন দেখতে পায় লু তার নিজের পায়ে হাঁটছে, সবাই তো অনেক বেশি অবাক হয়, কারণ কেউই এ ব্যাপারে জানতো না তার পা ঠিক হয়ে গেছে। সুরেন সেখানে ডেইজিকে নোটিস করে, তার এরকম মনে হচ্ছিল লুয়ের মধ্যে থাকা যে বেগুনি এনার্জি আছে সেটা সেও হয়তো দেখতে পাচ্ছে, আর সে হয়তো এই কারণে লুকে পেতে চায়। ডেইজি তো সেই জায়গায় লুয়ের কাছে আসার চেষ্টা করে, কিন্তু আমাদের নায়িকা ম্যাজিক করে সে নিচে পড়ে যায়। আর সে তো সবার সামনে পড়ে অনেক বেশি লজ্জা পায়, কারণ অনেক দিন পর তার লুয়ের সাথে দেখা হয়েছিল আর তার সামনে সেরকম ভাবে পড়ে গেল। সুরেন তো সেই জায়গায় লুকে ধরতে শুরু করে, এটা দেখার পর ডেইজি তো অনেক বেশি হাইপার হয়ে চিল্লাতে শুরু করে। আর সে বারবার সুরেনকে বলছিল তুমি লুয়ের কাছ থেকে দূরে থাকো। লু তাকে বলে সবকিছু বলার তুমি কে। ডেইজি রেগে বলতে শুরু করে সে অনেক চালাক একটা মেয়ে, সে তোমাকে ফাঁসাতে এখানে এসেছে, সে তোমাকে ফাঁসিয়ে বিয়ে করেছে, আমি এই মেয়েকে একদমই ছাড়বো না। ডেইজি সেখানে কোনো কিছু করতেই যাবে, কিন্তু লু শাও তার হাত ধরে ফেলে। আর সে ওয়ার্নিং দিয়ে তাকে বলে সুরেনের কাছ থেকে দূরে থাকতে। লু শাও তারপর সবার সামনে বলে সে আমাকে ফোর্স করেনি, আর আমি নিজের ইচ্ছাই তাকে বিয়ে করেছি। আর সে সবার সামনে এই কথা প্রুভ করার জন্য তাকে কিস করে। সুরেনও তো সেখানে অনেক বেশি হ্যাপি ছিল এবং তার পাওয়ারও অনেক বেশি বাড়ছিল। লু শাও তো সেখানে আমাদের নায়িকার কঠিন প্রেমে পড়ে গেছে, তাই সে সবার সামনেও সুরেনের ঠোঁটের কথাই ভাবছিল। মিস্টার সেন তো সেখানে রেগে যায় আর বলে আমি এই বিয়ে মানি না। লু শাও বলে এই বিয়ে আপনি মানেন নাকি মানেন না এতে আমার কোনো কিছুই যায় আসে না। মিসেস সেন সেখানে বলতে শুরু করে তোমাদের বিয়ে আগেই ফিক্স করা ছিল, তোমার বিয়ে ডেজির সাথে হওয়ার কথা ছিল, আর এই সিদ্ধান্ত তোমার গ্র্যান্ডমার ছিল। লু সেখানে বলতে শুরু করে তাহলে গ্র্যান্ডমার সাথেই বিয়ে করিয়ে দেন, কারণ আমার যাকে বিয়ে করতে ইচ্ছে হবে আমি তাকেই বিয়ে করব। শ্যান পরিবারের তিনজনই সেখানে চিল্লানোর চেষ্টা করে, কিন্তু সে ম্যাজিক করে সবার মুখ বন্ধ করে ফেলে আর অন্য একটা জায়গায় পাঠিয়ে দিয়েছিল। অ্যাসিস্ট্যান্ট হতবাক হয়ে বলতে শুরু করে আপনি আবার তিনজনকে মেরে ফেললেন না তো। সুরেন বলে আমার হাতে কারো মৃত্যু হবে না, তোমার কি আমাকে এত বেশি পাগল মনে হয়? আমি তাদেরকে এরকম জায়গায় পাঠিয়েছি যে জায়গা তারা ডিজার্ভ করে। তারপর সে আবার টেলিপোর্ট হয়ে চলে যায় তাদের নিজের বাসায়। অ্যাসিস্ট্যান্ট ভাবছিল যদি আমার এরকম পাওয়ার থাকতো তাহলে আমি সকালে উঠতাম রেডি হয়ে তারপর একেবারে অফিসে চলে যেতাম। অন্যদিকে লু তো খালি তার কিসের কথাই ভাবছিল। অ্যাসিস্ট্যান্ট তাকে দেখার পরে বুঝতে পারে তার বস কি ভাবছে, কিন্তু তখনই সুরেন সেখানে নাইট স্পেন্ড করার কথা বলছিল। এসব কথা শোনার পর অ্যাসিস্ট্যান্ট তার কানের মধ্যে হাত রাখে আর সে তার ম্যাডামকে বোঝাতে শুরু করে এসব কথাবার্তা পার্সোনালি একে অপরকে বলতে হয়, সবার সামনে বলা যায় না। আর যখন একে অপরের প্রতি অ্যাফেকশন হয় তখনই হাজবেন্ডকে এসব কথাবার্তা বলা যায়। সুরেন বলে আমাদের মধ্যে তো অ্যাফেকশন নেই, তাহলে তুমি কেন আমাকে কিস করেছো? লু শাও বলে তুমি কি দেখতে পাচ্ছ না আমি তোমার প্রতি ইন্টারেস্টেড, আমি তোমাকে পছন্দ করি আর তুমি আমার ওয়াইফ, আর আমি তোমার জন্য অনেক বেশি ফিল করি। সুরেন তার কথা বুঝতে পারে আর বলে আমাদের মধ্যে অ্যাফেকশন আছে, এর মানে আমরা আগে যেতে পারি। তার সব কথাবার্তা শুনে আমাদের হিরো তো স্মাইল করে। সুরেন তারপর লুকে জিজ্ঞেস করে কাউকে লাইক করলে কিরকম ফিল হয়। লু তাকে জিজ্ঞেস করে কেন তুমি কি আমাকে লাইক করো। সুরেন তাকে কোনো কিছুই বলতে পারে না, আর সে মনে মনে ভাবছিল এর মানে মানুষের জন্য ইমোশন ফিলিংস অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর এই সব কিছুর মাধ্যমে তারা সারা জীবন একসাথে থাকার ওয়াদা করে। তখনই গ্র্যান্ডমা সেখানে সুরেনকে দেখার জন্য দৌড়াতে দৌড়াতে চলে আসে। সুরেন সেখানে জানতে পারে সে হচ্ছে লুয়ের গ্র্যান্ডমা, আর তার গ্র্যান্ডমার সাথে তার সম্পর্ক অনেক বেশি ভালো, তাই লুয়ের মন জিততে হলে তার গ্র্যান্ডমার সাথেও ভালো ব্যবহার করতে হবে। সুরেন তাই তার গ্র্যান্ডমাকেও গ্র্যান্ডমা বলতে শুরু করে। গ্র্যান্ডমা বলা শুনে সে তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়, তখন সে খেয়াল করে তার মাথার মধ্যে কিছু কালো এনার্জি। তাই সে গ্র্যান্ডমাকে জিজ্ঞেস করে আপনার কি কোনো জায়গায় খারাপ লাগছে বা খারাপ অনুভূতি হয়েছে। গ্র্যান্ডমা বলে না আমি তো পুরোপুরি সুস্থ আছি, আমার কখনই কোনো খারাপ লাগেনি, আর তুমি আমার চিন্তা করা বন্ধ করো, তুমি নিজের খেয়াল রাখো। গ্র্যান্ডমা খুশি হয়ে তারপর তাকে আরেকটা কার্ড দিতে শুরু করে আর বলে তোমার যা ইচ্ছা তুমি তা কিনো। আর এই কার্ডের মধ্যে 100 মিলিয়ন টাকা ছিল। গ্র্যান্ডমা তারপর তাকে উপহার দিয়ে সেখান থেকে চলে যায়। তারা যাওয়ার পরপরই সে তার হাজব্যান্ডের হাত ধরে।
লু তো প্রথমবার কোনো মেয়ের হাত ধরেছিল, তার তো অনেক ভালোই লাগছিল। সুরেন তো বুঝতে পারে সে লজ্জা পাচ্ছে, তাই সে তার কানে কানে আস্তে আস্তে বলতে শুরু করে, যখন তুমি লজ্জা পাও তোমার গাল দুটো একেবারে টমেটোর মতো লাল হয়ে যায়। এ কথা শোনার পর তো আমাদের হিরো আরো বেশি ব্লাশ করতে শুরু করে। সুরেন তো মনে মনে ভাবছিল সে আসলে অনেক বেশি কিউট। তারপর তারা মলে চলে যায় শপিং করতে। সুরেন তো ভাবছিল সবকিছু অনেক সুন্দর কিন্তু দাম অনেক বেশি। তখনই লুয়ের কাছে কল আসে, তাকে বলা হয় তার গ্র্যান্ডমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে আর সে অনেক সিরিয়াস কন্ডিশনে আছে আর সে অজ্ঞান হয়ে গেছে আর হসপিটালে আছে। তাই তারা দুজনে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যায়, কিন্তু আমাদের নায়িকা ম্যাজিক করে তাকে সেখানে নিয়ে যায় আর গাড়ি বের করতে হয় না। অ্যাসিস্ট্যান্টকে ছাড়াই তারা চলে যায়, তাই অ্যাসিস্ট্যান্ট আবারও রেগে যায়। অন্যদিকে হসপিটালে ডেইসি এবং তার মাকে দেখানো হয়, যারা কিনা চেক আপ করতে এসেছিল। মিস্টার শ্যানকেও সেখানে দেখানো হয়, সেও তো অনেক বেশি আহত ছিল। তাদের চেক আপ শেষ হলে তারা যখন বের হয় দেখতে পায় অনেকগুলো নার্স এবং হসপিটালের সবাই একসাথে কথা বলছিল। আর তারা জানতে পারে লুয়ের গ্র্যান্ডমা এখানেই আছে, তাই তারাও দেখার জন্য চলে যায়। অন্যদিকে সুরেন এবং লু তো পৌঁছে যায়। ডাক্তার সেখানে গ্র্যান্ডমার কন্ডিশনের ব্যাপারে বলছিল। শ্যান পরিবার সেখানে চলে আসে এবং সুরেনকে ব্যাড লাক বলতে শুরু করে, কিন্তু সুরেন সেই জায়গায় ডেইজির গলায় বন্ধ করে ফেলে, তাই সে কোনো কিছুই বলতে পারে না। সেখানে মিস্টার শ্যান কিছু বলবে, কিন্তু লু সবাইকে থামিয়ে দেয় আর চুপ থাকতে বলে। আর সে তারপর ডাক্তারকে তার গ্র্যান্ডমার অবস্থার ব্যাপারে বিস্তারিত জিজ্ঞাসা করছিল। সুরেন তো সেখানে ভাবছিল গ্র্যান্ডমা যেখানে আছে সেই সেখানে গিয়ে তার চেক আপ করবে, কিন্তু সে ভেতরে যেতে চাইলে ডাক্তার তাকে নিষেধ করে। কিন্তু লু সেখানে ডাক্তারকে বলে সে আমার ওয়াইফ, আমি আমার ওয়াইফকে সম্পূর্ণ বিশ্বাস করি। কিন্তু ডাক্তার তাকে ইমার্জেন্সি রুমে যেতে দিচ্ছিল না, কারণ সে কোনো ডাক্তার না। কিন্তু সে তার পাওয়ার ইউজ করে ভেতরে চলে যায়। ভেতরে যাওয়ার পর সে বুঝতে পারে তার শক্তি যথেষ্ট না গ্র্যান্ডমাকে ঠিক করতে, কিন্তু সে তারপরও বারবার তার ম্যাজিক ইউজ করার চেষ্টা করে। অন্যদিকে ডাক্তার বের হয় আর বলে হার্টবিট শোনা যাচ্ছে না। সেন পরিবারের সবাই তো বেশি নাক গলাতে শুরু করে আর বলছিল সুরেনকে বের হতে বলো। কিন্তু লু সেখানে বলে আমার ওয়াইফ আমার পারমিশন নিয়ে তারপর ভেতরে গিয়েছে, আর তারা যখন বের হতে ইচ্ছে হবে সে তখন বের হবে। আমার অর্ডার ছাড়া কেউ তাকে হাতও লাগাতে পারবে না। সেন পরিবারের তারা তো বলতে শুরু করে তুমি এখনই সিদ্ধান্ত বানিয়ে নাও, না হলে তার জন্য তোমার গ্র্যান্ডমাকেই হারিয়ে ফেলবে। তখনই সুরেন বেরিয়ে আসে আর বলে এখন গ্র্যান্ডমা সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু গ্র্যান্ডমাকে বাঁচাতে গিয়ে সুরেনের সব এনার্জি শেষ হয়ে গিয়েছিল, তাই সে অনেক দুর্বল হয়ে যায়। কিন্তু সেন পরিবারের সবাই সেখানে অনেক বেশি চিল্লাচিল্লি করেছিল, তাই তার যতটুকু পাওয়ার ছিল সে তাদেরকে সে পাওয়ার দিয়ে একে অপরকে থাপ্পড় মারাচ্ছিল। সেখানে সেন পরিবারের পুরো ঝগড়াই শুরু হয়ে গিয়েছিল। তখনই গ্র্যান্ডমা সেই ইমার্জেন্সি রুম থেকে বেরিয়ে আসে, দেখা যায় সে তো পুরোপুরি ঠিক আছে। গ্র্যান্ডমাকে দেখে বোঝাই যাচ্ছিল না সে কখনো অসুস্থ ছিল। লিসাও তাকে দেখার পর তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। শ্যান পরিবারের সবাই তো হতবাক হয়ে গ্র্যান্ডমাকেই দেখছিল। আর সুরেনের শক্তি তো একেবারেই ডাউন হয়ে গিয়েছিল, আর সে বুঝতে পারে সে হয়তো লুসাওকে কিস করলে তার পাওয়ার কিছুটা বাড়বে। তাই সে লুসাওকে বলে আমাকে কিস করো। তখন সে তাকে কিস করেছিল আর অ্যাসিস্ট্যান্ট তার চেহারা লুকাচ্ছিল। শ্যান পরিবারের সবাই এসব দেখার পর তো সহ্য করতে পারে না আর চলে যায়। গ্র্যান্ডমা সেখানে অ্যাসিস্ট্যান্টকে বলছিল তারা এখন ভালোবাসায় আছে, তাদেরকে ডিস্টার্ব করা আমাদের উচিত হবে না। গ্র্যান্ডমা তারপর সুরেনকে ধন্যবাদ জানাচ্ছিল, কারণ তার শরীর একেবারে ফিট অ্যান্ড ফাইন, আর এই সব কিছু সুরেনের কারণেই হয়েছে। লুসাও তো জানতো তার ওয়াইফ তার শক্তি ব্যবহার করার কারণে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে, তাছাড়া সে তার বাচ্চাকে নিয়ে প্রেগনেন্ট, তাই তার হার্টে কষ্ট হতে পারে। তাই সে একজন ভালো হাজব্যান্ডের মতো তার ওয়াইফকে কোলে তুলে নেয়। সুরেন তো সেখানে তার পাওয়ারের কথাই ভাবছিল, যেদিন তার পাওয়ার সম্পূর্ণরূপে বৃদ্ধি পেয়ে যাবে সেদিনই সে তার দুনিয়াতে ফেরত যেতে পারবে। কিন্তু লুসাও তো চাচ্ছিল সুরেনের সাথে তার সারা জীবন কাটাতে। তারপর বাড়িতে যাওয়ার পর সুরেন লুসাওকে জিজ্ঞেস করে তুমি কেন আমার এত বেশি যত্ন করছো। লুসাও তাকে বলে তুমি আমার ওয়াইফ, আমি তো তোমারই খেয়াল রাখবো, কিন্তু আমি জানি তুমি নিশ্চয়ই আমাকে পছন্দ করো। সুরেন বলে পছন্দ করা কাকে বলে এবং কিরকম ফিল হয় আমি কোনো কিছুই জানি না। লুসাও তাকে আস্তে আস্তে সবকিছু বোঝাতে শুরু করে, যা সুরেন সবসময় তার জন্য করতো। এর মানে সে সত্যিই তাকে পছন্দ করে। আর সে সুরেনকে বলছিল তুমি তো সারাদিন আমার সাথেই লেগে থাকো, তুমি আমাকে অনেক বেশি অ্যাডোর করো আর আমাকে ছাড়া থাকতেও পারো না। সুরেন তো মনে মনে ভাবছিল আমি তাকে কিভাবে বোঝাবো আমি এই সব কিছু তার শরীরের বেগুনি এনার্জি নেওয়ার জন্য করছি, আর আমি যদি তাকে খুলেও সব কিছু বলি সে আমার কথা বিশ্বাস করতে চাইবে না, তাই আমি তাকে কোনো কিছু বলে সময় নষ্টই করব না। লু তো সেখানে ভাবছিল তার ওয়াইফ নিশ্চয়ই তার প্রেমে পড়ে গেছে, আর সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। তারপর আমাদের রাতে সিন দেখানো হয়, যেখানে সুরেন শুয়েছিল আর ভাবছিল লু কি আমাকে নিয়ে একটু বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে। আর সে তো লুসাওয়ের কাছ থেকে অনেক বেশি দূরে ছিল, তাই সে ঘুমাতেই পারছিল না, কারণ এত দূরে থাকলে সে তার শক্তিও বাড়াতে পারবে না। তাই সে একেবারে লুয়ের কাছে গিয়ে তাকে হাত করে শুয়ে থাকে।
সুরেন তো এই সবকিছু এনার্জির কারণে করছিল, কিন্তু আমাদের হিরো ভাবছিল সে হয়তো তাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। আসলে সে সুরেনকে নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিল। তারপরের দিন সে সুরেনকে নিয়ে চলে যায় শপিং করতে। লুয়ের কল আসায় সে অন্য একটা জায়গায় চলে যায়, আর সবাই তো সুরেনকে নিয়ে কথা বলছিল। মিস্টার লু নিজে এসেছে তাকে শপিং করাতে। আসলে সে কে? সুরেন তো অনেক শান্তিতেই শপিং করছিল, তখনই তার শান্তি ভঙ্গ করতে চলে আসে ডেইজি। আর সে আসা মাত্রই কথা বলে বলে তাকে নিচু করার চেষ্টা করছিল। আর সে সবাইকে এরকম বোঝাচ্ছিল তার কাছে কোনো টাকা পয়সা নেই, সে কোনো কিছুই কিনতে পারবে না। সুরেন তো সেই জায়গায় তাকে পাত্তাই দেয় না, এবং সে তার গোল্ডেন কার্ড বের করে এবং স্টাফকে দিয়ে বলে, দেখো তো যথেষ্ট কিনা। স্টাফেরাও তো সে কার্ড দেখে একেবারে হতবাক হয়ে যায়। ডেইজি সেখানে বলছিল, এ কার্ড তোমরা অ্যাকসেপ্ট করো না, সে নিশ্চয়ই চুরি করেছে, আর না হলে জোর করে ছিনিয়ে নিয়েছে। সুরেন তো সেই জায়গায় তার সাথে কথা বলে তার সময় বা তার শক্তি কোনোটাই নষ্ট করতে চায় না, তাই সে ম্যাজিক করে লুকে সেখানে নিয়ে আসে। কারণ সে চায় লু তার পক্ষ নিয়ে কিছু কথা তাকে বলুক। লুকে দেখা মাত্রই ডেইজি সেখানে বলতে শুরু করে, সুরেন এটা করেছে ওটা করেছে। এসব দেখার পর তো আমাদের নায়িকা একেবারে রেগে যায় আর ম্যাজিক করে তার মুখই বন্ধ করে ফেলে। আসলে তার তো অযথা তর্ক করতে একেবারেই পছন্দ ছিল না, তাই সে ডেইজিকে বলে, এখন বলো তুমি কি ভুল করেছো নাকি আমি করেছি, না হলে কিন্তু তোমার মুখ আমি খুলবো না। ডেইজি বলে, না, ভুল তো আমার ছিল। তারপর সে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। সুরেন তারপর তার হাজবেন্ডকে বলছিল, এখন বলো আমি কি কিনবো, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। লুসাও তাকে বলে, তোমার যা ভালো লাগে তুমি তাই কিনো, তোমার টাকার চিন্তা করতে একদমই হবে না। সুরেন ভাবতে শুরু করে, আমি তো ভুলে গিয়েছিলাম সে শহরের সব থেকে ধনী ব্যক্তির মধ্যে একজন। তাই সে শপের অনেকগুলো জামা কাপড় কিনতে শুরু করে। অন্যদিকে ডেইজি সব থেকে বের হয় এবং তার বান্ধবীর সামনেও তার অনেক ইনসাল্ট হয়ে গিয়েছিল। আর সে তো বুঝতে পারছে না সে সুরেনকে কিভাবে শিক্ষা দিবে। তখনই সেই জায়গায় সুরেনের আন্টি চলে আসে। ডেইজির বান্ধবী সেখান থেকে চলে যায়। তখন সে বলতে শুরু করে, আমি সুরেনের আন্টি, সে অনেক বেশি অদ্ভুত আর সে আমাকে অনেক বেশি ইনসাল্ট করেছে, তাই প্রতিশোধ নিতে আমিও তোমাকে সাহায্য করতে চাই। তুমি চাইলে আমরা মিলে কাজ করতে পারি। তোমার ভাগের প্রতিশোধও আমি তোমাকে নিতে সাহায্য করতে পারি, কারণ আমি জানি তার দুর্বলতা কোথায়। ডেইজি তখন জিজ্ঞেস করে, তাহলে তার দুর্বলতা কি? তখন সে বলে, তার মা। তারপর তারা সেখানে কিছু একটা প্ল্যান করতে শুরু করে। অন্যদিকে সুরেন বারবার করে জামা বদলাচ্ছিল এবং লুকে দেখাচ্ছিল। লু সাউদও সেখানে তার ওয়াইফের জন্য একটা মোবাইল কিনেছিল আর তাকে দেয়, যাতে সব সময় তারা একে অপরের সাথে যোগাযোগ রাখতে পারে। তখন তো সেই ফোনে কল আসছিল, সে তো বুঝতে পারছিল না কল কিভাবে ধরতে হয়। লু তাকে সাহায্য করে কল ধরতে, আর কল ধরার পরই তারা দেখতে পায় কিডন্যাপার তার মাকে কিডন্যাপ করেছে। কিডন্যাপার সেখানে ডিমান্ড করছিল সন্ধ্যা হওয়ার আগে 100 মিলিয়ন টাকা এনে দিতে। কিছুক্ষণ পর লু তার অ্যাসিস্ট্যান্টকে কল করে সব সিকিউরিটির ব্যবস্থা করতে বলে। তখনই সুরেন সেখানে ম্যাজিক করে এবং সে কিডন্যাপিং এর জায়গায় চলে যায়। সুরেন সেখানে তার পাওয়ার ইউজ করার চেষ্টা করে। তাকে দেখার পর তো কিডন্যাপার বলতে শুরু করে, তুমি কি মানুষ নাকি ভূত, এত তাড়াতাড়ি কিভাবে কেউ আসতে পারে। সুরেন সেখানে বুঝতে পারে তার শক্তি আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, আর তার পাওয়ার তো অনেক বেশি কম। তখন তো আমাদের হিরো তাকে কিস করতে শুরু করে, কারণ অবশ্যই আমাদের লুসাও তার পাওয়ার ব্যাংক। সুরেনের পাওয়ার তখন আস্তে আস্তে অনেক বেশি বাড়তে শুরু করে। অন্যদিকে ডেইজি তো লুকিয়ে লুকিয়ে সব কিছুই দেখছিল আর ভাবছিল তারা এই সব কিছু কি করছে। তখন তো সেখানে আন্টি এবং গ্র্যান্ডমাও চলে আসে সুরেনকে মাত করতে। সুরেনকে মারার জন্য তারা কালো শক্তি ইউজ করতে শুরু করে। তারা লুইয়ের ওপর সে কালো শক্তি প্রয়োগ করেছিল, এ কারণে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু আমাদের সুরেন তাকে বাঁচাতে শুরু করে। তাকে ঠিক করার চেষ্টা করার কারণে সুরেন তো অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছিল। তখনই সেই জায়গায় অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং তার গ্র্যান্ডমা এবং আন্টিকে ভালো শিক্ষা দেয়। লুসাও তো ঠিক হয়ে যায়, কিন্তু তার ওয়াইফ অনেক অসুস্থ হয়ে পড়ায় সে তার খেয়াল রাখতে শুরু করে। কিন্তু সুরেন তো হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে। লু তো সেখানে অনেক বেশি টেনশনে পড়ে যায়। এরকম ভাবে আমাদের কিছুদিন পরে সিন দেখানো হয়। আর সুরেনের জ্ঞান তো এখনো ফিরছিল না, তাই সে তার হাত ধরেই ছিল। লুসাও তো তার জন্য অনেক বেশি চিন্তায় ছিল। আর সে বারবার ডাক্তারকে চেক করতে বলছিল, কিন্তু ডাক্তারও কোনো কিছু বলতে পারছিল না। তাই অ্যাসিস্ট্যান্ট তাকে বলছিল, বস, যদি আপনি খাবার না খান তাহলে আপনি কিভাবে ম্যাডামকে আপনার এনার্জি ট্রান্সফার করবেন? আপনি তো কয়দিন ধরে ভালো মতো খাবারও খাচ্ছেন না, আপনাকে দেখে অনেক দুর্বল মনে হচ্ছে। তারপর অ্যাসিস্ট্যান্ট গিয়ে অনেকগুলো খাবার নিয়ে আসে। লুও তখন তার ওয়াইফকে শক্তি ট্রান্সফার করার জন্য সে খাবারগুলো খেতে শুরু করে। আর সে এনার্জি ট্রান্সফার করার জন্য তার হাত ধরে রাখে। এরকম ভাবে আরো 2 দিন কেটে যায় এবং সুরেনের জ্ঞান ফিরে। আর সুরেন ওঠার পরই বুঝতে পারে লুসাও তার কত খেয়াল রেখেছিল। কিন্তু লু তাকে বলে, তুমি গর্ভবতী, তাই আমি তোমার খেয়াল রাখছিলাম। অ্যাসিস্ট্যান্ট তো ভাবতে শুরু করে, বস এত বড় হয়ে গেছে তারপরও সে মিথ্যা কথা বলে দিল। তার এই কথার কারণে ম্যাডাম তো মনে করবে সে শুধুমাত্র তার বাচ্চারই খেয়াল করে, তার খেয়াল করে না। সে তো ম্যাডামকে ডাইরেক্টলি বলেই দিতে পারতো সে তাকে ভালোবাসে, তাই তার কেয়ার করছে।
তারপর সুরেন তাকে বলছিল, আমি যখন অজ্ঞান অবস্থায় ছিলাম তখন আমাদের বাচ্চাও আমাকে শক্তি ট্রান্সফার করেছে, কারণ সে তোমার বাচ্চা। তাই তোমার মতো এনার্জি আমাদের বাচ্চার মধ্যেও আছে। লুতো সেখানে তার বাচ্চাকে ফিল করতে চাচ্ছিল, তাই সুরেন তার হাত তার পেটের মধ্যে রাখে। তখন তো লুয়ের হাতের মধ্যে অদ্ভুত একটা ব্যথা অনুভব হচ্ছিল। তারপর তারা সেখানে পাওয়ার নিয়ে কথা বলতে শুরু করে। লুও সেখানে সুরেনকে বলছিল, আমিও কিছু একটা পাওয়ার শিখতে চাই যাতে আমি ভবিষ্যতে তোমাকে প্রোটেক্ট করতে পারি। সুরেন তখন তাকে শেখাতে শুরু করে কিভাবে চার্ম বানাতে হয়। এসব চার্ম দেখার পর তো অ্যাসিস্ট্যান্টের অনেক কৌতূহল হচ্ছিল এসব দিয়ে কি করে। সুরেন তখন তাকে প্র্যাকটিক্যালি সেটা করে দেখায়। একটা চার্ম লাগানোর পর সে নিচেকে নিচে বারবার থাপ্পড় মারছিল। অন্যদিকে লুইয়ের তো বারবার তার হাত ব্যথা করেছিল। অ্যাসিস্ট্যান্ট বলতে শুরু করে, বসের একটু মাত্র হাত কেটেছে কিন্তু তার হাত বারবার ব্যথা করছে। তার হালকা একটু লাগার কারণে কিভাবে এত বেশি ডিপ ব্যথা করতে পারে। সুরেনের তো ডেজির কথা মনে পড়ে যায়, কিভাবে কত সময়ের মধ্যে তারা কালো জাদু করে দিয়েছিল তার উপরে। তাই সে অবাক হয়ে ভাবছিল, ডেজি আবার কোনো কালো জাদু জানে না তো। তাই সে পরে তার কিডন্যাপার এবং আন্টি গ্র্যান্ডমার কথা জিজ্ঞেস করে। অ্যাসিস্ট্যান্ট বলে তারা তো জেলে আছে। তখন সুরেন বলে, তাদেরকে তুমি বের করো, তারা সেখানে ভালো শাস্তি পাবে না, তাদের প্রাপ্য শাস্তি আমি তাদেরকে দিব। অন্যদিকে ডেইজিকে দেখানো হয় সে তার ফ্রেন্ডের সাথে ছিল আর সবাইকে তো সুরেনের ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল। তখন তো সুরেন লুকে নিয়ে তাদের সামনে চলে আসে। ডেইজির বান্ধবীরা সেখানে ভাবছিল তারা হঠাৎ করে সামনে কিভাবে চলে আসলো। সুরেন তো ডেইজিকে জিজ্ঞেস করে, আমাকে অপমান করা তোমার কি শেষ হয়েছে? এ কথা বলে সেটাকে অনেক জোরে একটা চড় মারে। আর একটা থাপ্পড় খেয়েই তো তার কান থেকে রক্ত পড়তে শুরু করে। ডেইজি তো রেগে সেখানে কিছু একটা বলতেই যাবে, কিন্তু সুরেন তাকে বলে, আবার ভেবেচিন্তে নাও। আমার বিরুদ্ধে কোনো কিছু বলা বা করার আগে ভালোভাবে ভেবেচিন্তে নিও, কারণ তোমার এইসব কাজের জন্য আমি তোমার গলার আওয়াজ সারা জীবনের জন্য নিয়ে নিতে পারি। তখন তো তুমি সারা জীবনের জন্য বোবা থেকে যাবে। ডেইজি তাই ভয়ে চুপ ছিল। তখনই তার ভাই জি সেখানে চলে আসে তার গুন্ডাদেরকে নিয়ে। ডেইজি তার ভাইকে অনেক ধরনের অভিযোগ করতে শুরু করে, যে কোনো কিছু করতেই যাবে। সেখানে আমাদের হিরো তাকে একেবারে আটকে ফেলে। আর সব গুন্ডারা তাদের সাথে কোনো কিছু করতেই যাবে, আমাদের নায়িকা সব গুন্ডাদেরকে একেবারে মাত করে ফেলে। আর সবাই তার পাওয়ার দেখে তো অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ তাদের কাছে যে রড ছিল সেটা সে প্লাস্টিকের একটা বয়মের মতো ভেঙে ফেলে। যেহেতু সেখানে কোনো কিছু করতে পারে না, তাকে নীল ডাউন হয়ে ক্ষমা চাইতে হয়। সোরেন তখনই নোটিস করে তার পাওয়ার অনেকটাই বেড়ে যাচ্ছে। তাই সে এবার জিকে তার সাইডে করে ফেলে। তারপর তারা দুজনে হাঁটাহাঁটি করেছিল এবং জিয়ের সাথে কথা বলছিল। এসব দেখার পর তো লু অনেক বেশি জেলাস হয়। তাই সে ইচ্ছে করে লুকে আরো টিজ করতে শুরু করে। আশেপাশে সব মেয়েরা তো লুকে দেখে হা করেছিল, আর জি ভাবছিল, আমি এত বেশি হ্যান্ডসাম, সবাই আমাকে কিরকম ভাবে দেখছে। অন্যদিকে লু কাজ করছিল এবং তার কাছে সুরেন আসে এবং তার জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসেছিল। সেখানে লু তাকে বলছিল, তোমার কি মনে হয় না তুমি আমার ওয়াইফ? তুমি আমাকে ভালোবেসে সবকিছু খেতেই বলতে পারো। তাই আমি চাই তুমি আমাকে একটু ভালোবেসে বলো। সুরেন তাই তাকে হাব্বি, হানি এবং হাজব্যান্ড অনেক সুন্দর করেই বলছিল। আর সে তার জন্য স্যুপ না একটা ড্রিঙ্ক নিয়ে এসেছিল। তাই আমাদের হিরো সেটা খেতে শুরু করে, কিন্তু সেটা খাওয়ার পর সে জিজ্ঞেস করেছিল, এটা কি দিয়ে বানিয়েছো? কারণ সেই ড্রিঙ্কটা অনেক বেশি বাজে ছিল। সেখানে সুরেন তাকে সব উপাদানের কথা বলতে শুরু করে, যেগুলো অনেক স্বাস্থ্যকর ছিল কিন্তু অনেক বেশি তিতো। সুরেন বলে, তুমি যতটুকু খেয়েছো ততটুকু তোমার শক্তি বাড়াতে যথেষ্ট। এখন তুমি তো অনেক বেশি এনার্জেটিক হয়ে গেছো। তার এসব ফ্লার্টিং কথাবার্তা শুনে আমাদের হিরো তো অনেক বেশি চমকে যায় আর ব্লাশ করছিল। আর সে মনে মনে ভাবছিল, এসব লাইন তো আমার তাকে বলা উচিত, কিন্তু সেই আমার সাথে ফ্লার্টিং করছে। আসলে সুরেন তো নোবেল পড়ছিল এবং সে মেল লিডের সব কীর্তি কারখানা নিচে করছিল, মানে সে নিজেকে মেল লিড মনে করছে। আর সে এখন একজন ডোমিনেটিং মেল ক্যারেক্টারের মতো ব্যবহার করবে। লু যখন অফিসে যাবে সে তাকে ডাকে এবং তার পাশে বসায়। সুরেন তো তাকে বলতে শুরু করে, অফিসে যাচ্ছ, যখন আমার কথা মনে পড়বে আমাকে বলো, আমি তোমার কাছে চলে আসবো। আর সে তো লুকে পাওয়ার দিতে শুরু করে আর বলে, যখন তোমার আমার কথা মনে পড়বে টেলিপোর্ট করে আমার কাছে চলে এসো। এ পাওয়ার দেখে তো অ্যাসিস্ট্যান্ট অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বলে, এ পাওয়ার তো আমিও চাই। সুরেন তো সে জায়গায় বলতে শুরু করে, আস্তে আস্তে এ পাওয়ার তুমি তোমার অ্যাসিস্ট্যান্টকেও শেখাতে পারবে, আর আমাকে বেশি একটা মিস করো না। তারপর সুরেন তো খুশি হয়ে ভাবছিল, এবার তো ঠিক হয়েছে, এবার সে আমার প্রেমে আরো বেশি করে পড়ে যাবে। অন্যদিকে জিও তো তার কাছ থেকে পাওয়ার শিখছিল। তারপরে সিনে তারা তো তীর শুট করার জন্য চলে গিয়েছিল। সেখানে আমরা শ্যান পরিবারকেও দেখতে পাই। আর সেখানে তো তাদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গিয়েছিল। সুরেন তো এই সব কিছুর মধ্যে অনেক বেশি দক্ষ ছিল, তাই সে অনেক ভালো নিশানা লাগাতে শুরু করে, যদিও সে অনেক দূরে দাঁড়িয়েছিল। আর সে তো সেই জায়গায় উইনার হয়ে যায়। সুরেনের তো সেখানে সন্দেহ হচ্ছিল শ্যান পরিবার তার আসল পরিবার হতে পারে। সেখানে উত্তরাধিকারী নিয়ে কথা বলা শুরু হয়ে যায়। সুরেন বলে, সবকিছু আজকেই জানা যাবে, এবং সে তার হেয়ার স্যাম্পল এবং মিস্টার শ্যানের হেয়ার স্যাম্পল পাঠিয়ে দেয় টেস্ট করার জন্য। তাদের প্রতিযোগিতা শেষ হওয়ার পরপরই সেখানে রেজাল্টও চলে আসে।
রেজাল্টের মাধ্যমে তারা সেখানে জানতে পারে সুরেনি আসলে মিস্টার শ্যানের মেয়ে। ডেইজির পা থেকে তো মাটি সরে যায়, আর ডেইজির মা সেখানে কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। এখন যখন সবকিছু জানাজানি হয়ে যায়, মিস্টার শ্যাং তো তার সম্মান বাঁচাতে সুরেনকে তার বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল, আর সে এরকম অ্যাক্টিং করে সে তার আসল মেয়ের সাথে দেখা করে অনেক বেশি হ্যাপি। আসলে সে সব কিছু সবার সামনে ভালো হওয়ার জন্য করছিল। অন্যদিকে তাদের কাছে গ্র্যান্ডমার কল আসে, তাই তারা হসপিটালে চলে যায়। কারণ গ্র্যান্ডমা চায় প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন তার চেক আপ করা হোক, যাতে সুরেনের শরীর এবং তার বেবির শরীরও ভালো থাকে। চেক আপ করার পর তারা জানতে পারে বাচ্চা সম্পূর্ণ সুস্থ আছে। তারা এই কথা জানার পর অনেক বেশি হ্যাপি হয়। তারপর থেকে লুসাওকে দেখানো হয় যে কিনা তার ওয়াইফের অনেক বেশি খেয়াল রাখতো। লুসাও নিজে সুরেনের জন্য খাবার রান্না করে, আর সে নিজের হাতেই তাকে খাইয়ে দেয়। তাছাড়া সুরেনকে সে ফ্রেশ রাখার জন্য তাকে নিয়ে বাইরেও ঘুরতে যায়। একদিন তারা টেম্পলে গিয়েছিল। সেখানে যাওয়ার পর ব্যাংতাই নামের একজন লোকের সাথে তাদের দেখা হয়। যে ব্যক্তি আসলে অনেক গ্রেট একজন লোক ছিল, আর সে আগে অনেক বড় একজন বিজনেসম্যান ছিল। কিন্তু 20 বছর ধরে তার চোখের আলো একেবারে চলে গেছে, এ কারণে সে চোখে কোনো কিছুই দেখতে পারতো না। সুরেন ভেবেছিল ওই ব্যক্তিকে সে সাহায্য করবে। সে কোনো কিছু করার আগেই সেখানে একজন মহিলা চলে আসে একজন বাচ্চাকে নিয়ে। আর সে সুরেনের কাছে এসে বলে তার মেয়ে আসলে বিষ খেয়ে নিয়েছে, প্লিজ তাকে সাহায্য করো। সুরেন তখন সে মহিলাকে সাহায্য করে এবং সেখান থেকে চলে যায়। তারপরে সিনে আমরা অনেক বড় একটা ইভেন্ট দেখতে পাই, যেখানে আমরা ডেইজিকেও দেখতে পাই। সে মাস্ক পরেছিল, কারণ ব্যাংতাই নামের সে ব্যক্তিকে যেদিন সুরিন ওয়াদা করেছিল তার চোখ ঠিক করে দিবে, সেদিন সেও সেখানে ছিল আর সবকিছু শুনতে পেয়েছিল। আর সেদিন তো সুরেন তার প্রসেস কমপ্লিট করে ফেলেছিল, তাই কিছুদিন পর তার চোখ এমনিতেও ঠিক হয়ে যাবে। আর আজকে সে সব ক্রেডিট নিতে চাচ্ছে, কারণ সুরেন যখন তার চিকিৎসা করেছিল তখন তার চোখের আলো তো ফিরে আসেনি, তাই সে তাকে চিনতে পারবে না। সেরকম ভাবেই ডেইজি বলে আমি মিস্টার শ্যানের মেয়ে, আর আমি আপনার চোখ ভালো করেছি। মিস্টার শ্যানও তো সেই ব্যাংতাইয়ের সাথে অনেক ভালো ভালো কথা বলছিল। কিন্তু সুরেন সেখানে চলে আসে। তার গলার আওয়াজ শুনে ব্যাংতাই কিছু একটা বুঝতে পারে। লু তো সেখানে তার সাথেই ছিল, আর সে বলে আমার ওয়াইফের করা কাজের ক্রেডিট আমি অন্য কাউকে নিতে দিব না। ব্যাংটিয়ান নামের ব্যক্তিটা অনেক বেশি বুদ্ধিমান ছিল, সে সবকিছুই বুঝতে পারে এবং শ্যাং পরিবারের সাথে সম্পর্ক একেবারে ছিন্ন করে। মিস্টার শ্যান তো ডেইজির ওপর অনেক বেশি রেগে যায় এবং তাকে চড় মারে, কারণ ব্যাংটিয়ান এখন তার সাথে কোনো ইনভেস্টমেন্ট বা ডিল করবে না। সুরেন তো এই সব কিছু দেখে অনেক বেশি হ্যাপি হয়, কারণ সব ডেইজির কারণেই হয়েছিল। তারপর শ্যান পরিবারের সবাই মুখ লুকিয়ে সেখান থেকে চলে যায়। ব্যাংটিয়ান তো সুরেনকে একটা প্রমিস করে এবং তাকে অনেক ধন্যবাদ জানায়। তারপর আমরা সুরেন এবং লু শাওকে বাড়িতে দেখতে পাই। লু শাও তো তার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসতো, সে তার চুলগুলো ড্রাই করে দিচ্ছিল। লু তো সুরেনকে জিজ্ঞেস করছিল তোমার কাছে এত পাওয়ার কোথা থেকে আসলো, আর তুমি কখনই বা বুঝতে পেরেছো তোমার কাছে এত পাওয়ার আছে। সুরেন বলে আমি বেশি কিছু জানি না, কিন্তু আমি এতটুকু জানি ছোটবেলা থেকে এই পাওয়ারগুলো আমার কাছে ছিল। কিন্তু সুরেনের এখন মনে পড়ে তার তো মিশন ছিল তার দুনিয়াতে ফেরত যাওয়া, কিন্তু সে তার মিশনের ব্যাপারে প্রায় ভুলেই যাচ্ছে। তারপরে দিন তো গ্র্যান্ডমা সুরেনের অনেক বেশি প্রশংসা করছিল, কারণ সে ব্যাংকটাইকে সাহায্য করেছে, তাছাড়া একটা ছোট বাচ্চাকেও। আর তার এত ভালো কাজের জন্য সে তাকে অনেক বেশি অ্যাডমায়ার করে এবং গ্র্যান্ডমা তাকে একটা ফেরি মনে করছিল। সুরেন তো গ্র্যান্ডমাকে দেখে তার ওই দুনিয়ার গ্র্যান্ডমার কথা মনে পড়ছিল। তারপর সে যখন একা ছিল সে ভাবছিল ডেইজির মা তো এই সব কিছু একা করতে পারবে না, তাছাড়া যেদিন বাচ্চা এক্সচেঞ্জ করা হয়েছিল সেদিন তাদের সাথে একটা লোকও ছিল, আর হতে পারে ডেইজিও সে লোকটার সাথে মিলে আছে। তাই সে তার পাওয়ার ইউজ করে ডেইজিকে দেখতে শুরু করে। সুরেন দেখতে পায় ডেইজি একটা জায়গায় গিয়েছে এবং সে গোপন ব্যক্তিটা সেখানে আসে এবং তাকে কয়টা চার্ম দেয়, যাতে সেগুলোর মাধ্যমে সে সুরেনের কাছ থেকে প্রতিশোধ নিতে পারে। আর এই চার্মগুলোর মাধ্যমে সেও পাওয়ারফুল হতে পারবে। এই সব কিছু আবার সুরেন দেখে, আর সুরেনও প্ল্যান করে সে এখন কি করবে। তারপরে সিনে আমরা দেখতে পাই আজকে গ্র্যান্ডমার জন্মদিন ছিল, আর গ্র্যান্ডমা আজকে ভেবে নিয়েছিল সে আজকে স্পেশাল একটা কথা সবাইকে বলবে, মানে সুরেনের প্রেগনেন্সির ব্যাপারে। আর সে তো সবার সামনে সবকিছু বলে। ডেইজি তো সেখানে চিল্লাতে শুরু করে আর বলে সুরেন এবং লুসাও তারা দুজনেই বেবির কারণে বিয়ে করেছে, কারণ বিয়ের আগে সুরেন গর্ভবতী হয়ে গিয়েছিল, আর এই বিয়ে ছাড়া কোনো রাস্তা ছিল না। লুসাও সেখানে সবার সামনে বলে বিয়ে আমরা বেবির কারণে করলেও সুরেনের প্রতি আমার যে ফিলিংসগুলো আছে সবই রিয়াল। আর তার কথা শুনে মনে হচ্ছিল সে সুরেনকে কত বেশি পছন্দ করে। সেখানে আমরা দং নামের একজন ব্যক্তিকে দেখতে পাই, যে আসলে একজন মিস্টেরিয়াস লোক ছিল, মানে যে লোকটার কাছে বাচ্চা দেওয়া হয়েছিল। কোনো গার্ড সেখানে দংকে থামাতে পারে না। দং সবাইকে বলতে শুরু করে সে কোনো মানুষ না, সে একজন উইচ।
আর তার গর্ভে যে বাচ্চা আছে সেটাও একটা উইচের, কারণ সুরেন উইচ ক্ল্যান থেকে বিলং করে। সুরেন তো কারো কাছে কোনো কিছু লুকায় না, সে স্বীকার করে সে উইচ ক্ল্যান থেকে এসেছে। কিন্তু সে ডংকে বলে আমরা একেবারেই তোমাদের মতো না, যারা কিনা সবার সাথে খারাপ করার চেষ্টা করে। সুরেন তো সেই জায়গায় ডংয়ের সব প্ল্যানের ব্যাপারেই জানতো, তাই তার কথার মাধ্যমে সে তার কাছ থেকে সব কালো জাদুগুলো বের করেছিল। আর তাদের সব কালো শক্তি তাদের মধ্যেই সে একেবারে প্রয়োগ করে দেয় ডেইজি এবং সে ডংয়ের ওপর। ডং তো সেই জায়গায় কোনো রকম ভাবে পালিয়ে যায়। সোরেন তো সেই জায়গায় গ্র্যান্ডমা এবং লুয়ের কাছে অনেক বেশি ক্ষমা চায়, কারণ এসব ব্যাপারে সে কাউকে কোনো কিছু বলেনি। সে একজন উইচ, এসব কিছুতে লু শাওয়ের কোনো কিছুই যায় আসে না, সে তো হ্যাপি তার ওয়াইফ ঠিক আছে আর তার জীবনে সে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে সিনে আমাদের সুরেনকে দেখানো হয় সে একটা আয়নার সামনে দাঁড়িয়েছিল। আয়না ধরা মাত্রই সে বুঝতে পারে তার সব শক্তি ফেরত চলে এসেছে, আর তাই উইচ ক্ল্যানের সেই ডোরও ওপেন হয়ে গেছে, সে চাইলে সেখানে যেতে পারবে। লু তো আসার পরে সবকিছুই দেখতে পায়, কিন্তু সেরকম ভান করে সে কোনো কিছুই জানে না। কিন্তু সে সুরেনকে বলে আমরা বড় করে একটা বিয়ে করতে পারি, যদি তুমি চলেও যাও সেটা আমাদের জীবনে অনেক বড় একটা স্মৃতি হয়ে থাকবে। আর আমি আমাদের বিয়ের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করছি না, তোমাকে রিকোয়েস্ট করছি। সুরেনও এখনো চাচ্ছিল না লুকে ছেড়ে কোথাও যেতে, কিন্তু তার মনে হচ্ছিল লুয়ের কাছে সে এবং তার বাচ্চা শুধুমাত্র একটা দায়িত্ব। আসলে এত শক্তিশালী হওয়ার সত্ত্বেও সে তার ভালোবাসা বুঝতে পারছিল না। অন্যদিকে লুও তাকে থামাতে চাচ্ছিল, কিন্তু সে ভাবছিল হয়তো সে তাকে ছেড়ে যেতে চায়, তাই সে তাকে কোনো কিছুই বলছিল না। কারণ লু শাও চাচ্ছিল না তাকে জোর করে তার কাছে রাখতে, কারণ সে তাকে সবসময় হ্যাপি দেখতে চায়। যদি সে সেখানে গিয়ে হ্যাপি থাকতে পারে তাহলে এটাই সই। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট শ্যানকে বলছিল শ্যান পরিবার ব্যাংক্রাফট হয়ে যেতে পারে, কারণ মিস্টার শ্যান অনেকগুলো টাকা পাচার করেছে আর এই ব্যাপারে সবকিছু ছড়িয়ে পড়েছে। অন্যদিকে মিস্টার শ্যানকে দেখানো হয় যার কাছে নোটিশ চলে এসেছিল, তাই তারা সুরেনের কাছে চলে যায় এবং তার কাছে সাহায্য চায়। সুরেনও সেখানে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু কোনো একটা শর্ত দেওয়া হয়েছিল। তারপরে সিনে আমরা একটা অকশন দেখতে পাই যেখানে অনেকগুলো পাথর আনা হয়েছিল, যে পাথরের মধ্যেই জেট আছে। ডেইজি তো সেই জায়গায় চলে আসে আর বলে প্লিজ এসব কিছু করবেন না, এসব কিছু পাতা ফাঁদ, এসব কিছু নকল। কিন্তু মিস্টার শ্যান এবং মিসেস শ্যান তার কোনো কথাই শোনে না। সুরেন তা পাথর কেনার পর সবাইকে বলে এগুলো বাড়িতে না নিয়ে ভেঙে এখানে সবার সামনেই ভাঙা যাক। মিস্টার শ্যান তো ভাবছিল এই পাথরের মধ্যে নিশ্চয়ই দামি দামি কিছু আছে, এই সব কিছু যদি সবাই দাম দিয়ে কিনে তাহলে সে আবারও বড়লোক হয়ে যাবে। কিন্তু সব পাথরগুলো সবার সামনে ভাঙা হলে দেখা যায় কোনোটার মধ্যে কোনো কিছু নেই। সবাই তো বলতে শুরু করে শ্যান পরিবার একজন স্কামার, মানে শ্যান পরিবারকে ধরিয়ে দেওয়ার এটা একটা ফাঁদ ছিল। তখনই লু সেখানে পুলিশ নিয়ে চলে আসে আর পুলিশ শ্যান পরিবারের সবাইকে ধরে নিয়ে যায়। আসলে যারা খারাপ হবে তাদের সাথে খারাপই হয়। তারপরে সিনে তারা দুজনেই চলে যায় ডক্টর কাছে। বেবি তো এবারও সুস্থ ছিল। তারপর সে যখন বাড়িতে যায় দেখতে পায় আবারও সেই জায়গায় যাওয়ার পোর্টাল ওপেন হয়েছে, মানে সে উইচ ক্ল্যানে যেতে পারবে। লু তো সব কিছুই দেখতে পায় আর সে পোর্টালের মধ্যে আমাদের নায়িকা সুরেন চলে যায়। লু তো সেই জায়গায় তার গ্র্যান্ডমাকে ধরে কান্না করতে শুরু করে আর সে গ্র্যান্ডমাকে বলছিল সুরেন আমাকে ছেড়ে চলে গেছে। গ্র্যান্ডমা তো এখনও তার কথার মানে কোনো কিছুই বুঝতে পারছিল না, তাই সে আস্তে আস্তে গ্র্যান্ডমাকে সব কিছুই বলে যে সুরেন উইচ ক্ল্যান থেকে এসেছিল আর সে জায়গায় ফিরে গিয়েছে। আসলে গ্র্যান্ডমার জন্মদিনের দিন গ্র্যান্ডমা অজ্ঞান হয়ে যাওয়ায় সে কোনো কিছুই জানতো না। গ্র্যান্ডমা সেখানে লুসাওকে শান্ত করে আর বলে সে যে দুনিয়া থেকে আসুক না কেন আমরা শুধু এটাই আশা করতে পারি সে যাতে হ্যাপি থাকে। তুমি তাকে অনেক বেশি ভালোবাসো, তাই তার খুশিটাকেই নিয়ে চিন্তা করো আর তুমি একদমই কান্নাকাটি করো না। তখন তো সেই জায়গায় আবারও পোর্টাল ওপেন হয় এবং সেটা ওপেন হওয়া মাত্রই সুরেন সেখানে চলে আসে। সুরেন তো পেছন থেকে বলতে শুরু করে আমি কখনোই তোমাকে ছেড়ে যাইনি, আমার জীবনে আমার দেশ এবং তুমিই ছিলে, আমি তোমাকে চুজ করেছি। আমি তো আগেই ভেবে নিয়েছিলাম আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি শুধুমাত্র বলতে গিয়েছিলাম যে আমি আর ফিরবো না, যাতে আমার জায়গায় অন্য কাউকে রাজা বা রানী হিসেবে ঘোষণা করা হয়। আর উইচ ক্ল্যানে এখন যোগ্য একজনকে চুজ করা হয়েছে আর তারা হ্যাপি আছে আর আমিও তোমার সাথে হ্যাপি থাকতে চাই। লুসাও তো সেখানে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। প্রথমে তাকে জড়িয়ে ধরেছিল, কিন্তু তারপর সে তাকে প্যাশনেটলি কিস করতে শুরু করে। এর মানে এখন তারা দুজনে নতুন একটা জীবন শুরু করতে পারবে এবং একে অপরের সাথেই সারা জীবন থাকবে। এখানেই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।